নমস্কার, রাত ৮টায় আমি ছোটকাটা আবার হাজির আপনার সামনে কাটা কাটা কিছু প্রশ্ন করতে। আর এই কাটা কাটা প্রশ্ন কাকে নিয়ে করব? আম ছালা দুটোই গেল তাদের নিয়ে। মান সম্মান তো আগেই গেছে, এবার গেল চাকরিটাও। হ্যাঁ, অঙ্কিতা অধিকারীর কথাই বলছি। কে অঙ্কিতা? সে কি চেনেন না আপনি? তিনি তো এখন হট ইস্যু এই বাংলায়। ওর বাবার নামটা বললে আপনি নিশ্চয়ই চিনে ফেলবেন, পরেশ অধিকারী। ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সেরা রাস্তা। 2019 সালের 3 মার্চ পোস্টটা কে করেছিলেন জানেন? সেই অঙ্কিতা অধিকারী, বাবা পরেশ অধিকারী, যাকে শিক্ষকতার চাকরি কিনে দিয়েছিলেন। আজ সেই চাকরি গেল হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ে। সঙ্গে নির্দেশ, এখনো পর্যন্ত পাওয়া বেতনের সব টাকা ফেরাতে হবে। নিজেকে শিক্ষিকা হিসেবে পরিচয় দিতে পারবেন না, স্কুলেও ঢুকতে পারবেন না। পরেশ অধিকারী নাকি মেয়ের চাকরিটা কিনেছিলেন ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যাওয়ার শর্তে। বাম সরকারের খাদ্যমন্ত্রী প্রথমে ঠিক করেছিলেন বিজেপিতে যাবেন। পাকা কথা দিয়ে বাড়ি ফিরতেই কাক ভরে মেখলিগঞ্জের বাড়িতে হাজির কোচবিহারের এক মন্ত্রী। পরেশকে পাকড়াও করে কলকাতা, তারপর তৃণমূলে যাওয়ার সিদ্ধান্ত। বদলে একটা নাকি ছিল মেয়ের চাকরি। মেয়ে অঙ্কিতার চাকরি হলো বাড়ি থেকে কিলোমিটার 2 দূরে মেখলিগঞ্জ ইন্দিরা গার্লস স্কুলে। সেই অঙ্কিতা ফেসবুকে লিখেছিলেন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। কথায় বলে না, চোরের মায়ের বড় গলা। 30 বছরের বেশি রাজনীতিতে থাকা পরেশকে কজন আর চিনতেন? এখন একেই বলে খ্যাতির বিড়ম্বনা। কি বলেন মন্ত্রীমশাই? কপাল বললে কপাল। যেদিন মেয়ের চাকরি গেল কোর্টের অর্ডারে, সেই দিনই বাবার টানা জেরার মুখে, মানে পরেশ অধিকারী এখনো সিবিআই এর জেরার মুখে। চলছে জেরা, আমাদের নজর রয়েছে সেদিকে। তবে একদিকে যখন অঙ্কিতার কথা বলছি, তখন পাশাপাশি এই নামটা না নিলেই নয়, যার ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা, ববিতা সরকার। এই নামটা মনে রাখুন। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে মাস্কট হতে পারেন উত্তরবঙ্গের এই তরুণী। এই যে পরেশ কন্যার চাকরি গেল, তা তো ববিতার করা মামলার জেরেই। শুধু মন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে লড়ে যাননি, লড়েছেন একাধিক লড়াই। লড়েছেন উত্তরবঙ্গের সঙ্গে কলকাতার দূরত্বের সঙ্গে, লড়েছেন মা হিসেবে 10 মাসে শিশু সন্তান নিয়ে, লড়েছেন ধর্নায় রোদ জল ঝড়ের সঙ্গে। আজ ববিতা জয়ী, বৃদ্ধ সরকার। এসএসসির মেধা তালিকার ওয়েটিং লিস্টে নাম ছিল উত্তরবঙ্গের তরুণী ববিতা সরকারের। হঠাৎই তালিকায় উড়ে এসে জুড়ে বসে মন্ত্রীকন্যা অঙ্কিতা অধিকারীর নাম। অঙ্কিতা চাকরি পেয়ে যান, বঞ্চিত থেকে যান ববিতা। হাল ছাড়েননি 2 সন্তানের মা। ন্যায্য অধিকার ছিনিয়ে নেওয়ার লড়াই অবশেষে সফল। অবশ্যই নৈতিক জয়। আমার যে লড়াই ছিল, আমার ন্যায্য অধিকারের লড়াই ছিল, আমি আমার জায়গা থেকে বঞ্চিত হয়েছিলাম। দুর্নীতি দেখলে চুপ করে থাকার মানে হয় না, দেখিয়ে দিলেন ববিতা। এতে করে ভবিষ্যৎ প্রজন্মে যদি এরকম দুর্নীতি হয়, সবাই গর্জে ওঠার সাহস পাবে। ববিতা যখন লড়াই শুরু করেন, তখন কোলে 10 মাসের সন্তান। ছেলে একটু বড় হতেই উত্তরবঙ্গ থেকে বারবার কলকাতায় এসেছেন, ধর্নায় পড়ে থেকেছেন। শেষ কয়েক মাসে আদালতের যুদ্ধ। শুধু কি মামলা, রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে সরাসরি লড়াই। মন্ত্রীর মেয়ের চাকরিতে দুর্নীতির অভিযোগ তুলে লড়াই। যেখানে পাড়ার নেতার বিরুদ্ধে মুখ খোলার সাহস পান না অনেকেই, সেখানে ববিতা বিরল চরিত্র। ভয় পাননি? না, আমার একটু ভয় করেনি। বলতেই হচ্ছে বুকের পাটা আছে। শাবাশ ববিতা, ঠোঁট কাটার কুর্নিশ আপনাকে। 2 নারীর কথা দেখলেন, অঙ্কিতা এবং ববিতা। পরেশ অধিকারী এখনো জেরার মুখে। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের বিপদ কাটছেই না, বরং আরো বেশি করে বিপাকে পড়ছেন। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে সিঙ্গল বেঞ্চ, কোথাও বিন্দুমাত্র স্বস্তি পেলেন না রাজ্যের এই মন্ত্রী। উল্টে এসএসসি মামলায় পার্থকে যুক্ত করলো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। সিবিআইও আবার ডেকেছে। 25শে মে তো হাজিরা। দুর্নীতির পাকে এসএসসি, নিস্তার পাচ্ছেন না প্রাক্তন শিক্ষামন্ত্রীও। রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। না, রক্ষা কবচ পাননি মন্ত্রী। পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের মন্ত্রী, তিনি যে অ্যাপিলটি করেছিলেন, সেই অ্যাপিলটিও আজকে ডিসপোজড অফ করে দিয়েছেন ডিভিশন বেঞ্চ। এবং মহামান্য সিঙ্গেল বেঞ্চের যে অর্ডার, সেই অর্ডারটি বলবৎ রইল। পার্থকে মন্ত্রিত্ব থেকে সরানোর জন্য মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের কাছে অনুরোধ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই পর্যবেক্ষণ নিয়েও ডিভিশন বেঞ্চে কোনো স্বস্তি পাননি পার্থ। ডিভিশন বেঞ্চের মামলার পর একক বেঞ্চে রক্ষা কবচের জন্য আবেদন করেন পার্থর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিচারপতি গঙ্গোপাধ্যায় পার্থর সম্পত্তির পরিমাণ নিয়ে প্রশ্ন তুলে দেন, আয়ের উৎস জানতে চান।
এসএসসি মামলায় পার্থকে যুক্ত করার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এরই মধ্যে পার্থকে ফের ডেকে পাঠিয়েছে সিবিআই। 25শে মে জিজ্ঞাসাবাদ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই অবস্থায় সতর্ক পার্থ। দলীয় কর্মীদেরও সংযত থাকতে বলেছেন। দিন কয়েক ধরে প্রতিবাদ পোস্টে ছেয়েছিল সোশ্যাল মিডিয়া। সেই পোস্ট সরিয়ে দিতে অনুরোধ করেছেন তিনি। প্রতিবাদের ঠেলায় পাছে আদালতে প্রভাবশালী তত্ত্ব খাড়া করে সিবিআই। তাই কি অতি সতর্ক মন্ত্রী? দেখুন, ঠোঁটকাটা হওয়ার কিছু সুবিধা আছে। হক কথাটা বলে ফেলা যায়, নির্দ্বিধায় বলা যায়। আমি এটাই বলতে চাই যে রাজ্যের একটার পর একটা মন্ত্রী যখন জড়াচ্ছে সিবিআই জালে, তখন সরকার কি চুপ করে বসে থাকতে পারে? দাবি করা যায় সরকার জড়ায়নি, জড়াচ্ছে আমাদের রাজ্যের সরকারও। শিক্ষক নিয়োগে বেনিয়ম হয়েছে, আদালত মেনেই নিয়েছে। যেন নতুন করে পদ তৈরি করে চাকরি না পাওয়াদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জটে জড়াচ্ছে সরকার। কাণ্ড দেখুন রাজ্য সরকারের। টাকার জন্য নিয়ম নীতি চুলোয় দিয়ে শিক্ষক পদে নিয়োগ হয়েছে বলছে হাইকোর্টের কমিটি। তদন্ত করছে সিবিআই। তার মধ্যেই সরকার বাড়তি ৬,৮৬১ পদ তৈরি করে নিয়োগ করছে। কারা চাকরি পাবেন? কোর্টে সরকার জানালো, ক্যান্সার আক্রান্ত সোমাদার সহ যারা র্যাঙ্ক জাম্প করায় চাকরি পাননি তারা পাবেন। মানেটা কি? বেনিয়মের কথাটা সরকারও মেনে নিচ্ছে। সিবিআইও ফাঁস পোক্ত করছে। অতিরিক্ত ডিরেক্টর অজয় ভটনাগর কলকাতায় এসে বৈঠক করলেন। একাধিক মামলার গতি প্রকৃতির খোঁজ খবর নিলেন। তথ্য চুরি ঠেকাতে এসএসসির সার্ভার সিল করল সিবিআই। সঙ্গে সিদ্ধার্থ মজুমদার, যিনি মন্ত্রীর মেয়ের নিয়োগ দুর্নীতির কথা কোর্টে স্বীকার করেছেন, যিনি এসএসসি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন। তা নিয়েও জটে জড়াচ্ছে সরকার। জট থেকে বেরোতে গিয়ে নতুন নতুন জটে জড়াচ্ছে। তাতে ভয় হয় সিদ্ধার্থ প্রসঙ্গ না সরকারকে নতুন কোনো জটে ফেলে। আচ্ছা, এই যে এত বড় দুর্নীতি এসএসসিতে, তাতে নেতা, মন্ত্রী, সরকার সবার কথা হচ্ছে, কিন্তু এই দুর্নীতির ঘূর্ণিপাকে সবচেয়ে বেশি ভুগছে কারা? চাকরি প্রার্থীরা। সিবিআই অফিসে মন্ত্রীদের হাজিরা দিতে হচ্ছে। রাজ্য রাজনীতির সরগরম, ইস্যু পাচ্ছে বিরোধীরা, সরকার বিপাকে। এর মধ্যেও আসল কষ্ট শুধুমাত্র ওই মানুষগুলোর যারা চাকরি চান। তাদের জন্য দুটো মিছিল বেরোয় আজ, একটা কালীঘাটে, অন্যটা করুণাময়ীতে। কিন্তু পুলিশ আটকে দেয় অনেক আগে। এসএসসির দুর্নীতির প্রতিবাদে দুর্নীতিতে যুক্তদের শাস্তি ও প্যানেলভুক্তদের দ্রুত নিয়োগের দাবিতে কালীঘাটে ধর্ণা। ধর্ণায় এআইডিএসও এবং এআইডিওয়াইও। কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়ি পৌঁছানোর আগেই আটকে দেয় পুলিশ। মাঝ রাস্তায় ব্যাপক ধস্তাধস্তি। মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে হাজরা মোড়ে কার্যত এক রণক্ষেত্রের আকার ধারণ করে। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ আন্দোলনকারীদের। এক ছবি সল্টলেকের করুণাময়ীতেও। এসএসসি ভবনের সামনে ধর্নার পরিকল্পনা ছিল যুব মোর্চার। বিজেপির যুব মোর্চার যে বিক্ষোভ ছিল, সেই বিক্ষোভ কিন্তু করুণাময়ের মধ্যেই সীমাবদ্ধ রাখলো। স্কুল সার্ভিস কমিশনের অফিস অব্দি যেতে দিল না পুলিশ। এখানেও ধুন্ধুমার। ধর্না, বিক্ষোভ, আর্তনাদ এতক্ষণ শুনলেন। এবার শুনবেন ডিজে বাজিয়ে গান, উল্লাস। মঞ্চ, মাইক, ডিজে কি নেই? বোলপুরে অনুব্রত মণ্ডলের বাড়ির সামনের ছবির কথা বলছি। এই যে জশন, তার ছবি চোখ এড়ায়নি বাংলার মানুষের। কারণ তিনি ফিরেছেন। সিবিআই সিক্সার সামলে ফিরেছেন 1.5 মাস পর নিজের গ্রামে। আমি আছি, আমি মরি নাই, আমি আপনাদের সঙ্গে থাকবো। দাদার এই কথা শুনেই উচ্ছ্বাস তখন আকাশ ছুঁয়েছে বোলপুরে। প্রায় 1.5 মাস পর বীরভূমের বাহুবলীকে এভাবেই ওয়েলকাম করলো বীরভূম। তৃণমূলের জেলা সভাপতি শুধু নন, তিনি দলের কর্মীদের কাছে অভিভাবক। বীরভূমের রূপকার, বীরভূমের অভিভাবক, সবাই মিলে আমরা এখানে আজকে মিলিত হচ্ছি। উনি আসছেন, স্বাগত করি। কিন্তু কদিন থাকতে পারবেন কেষ্টবাবু? ফের তো বুধবার সিবিআই এর হাজিরা খাতায় সই করতে হবে। কিছু মনে করবেন না, আমি ঠোঁট কাটা প্রশ্নটা করেই ফেললাম। ফের যাবেন তো কেষ্টবাবু? মানে নিজামে? আপনি এখন নিজাম ফেরত। আজকের উৎসবের আয়োজন বলে দিচ্ছে, বারবার গিয়ে ফিরতে পারলে বীরভূমের বীর সম্মান আপনার পাক্কা।
ডিএ শব্দটা শুনলেই কিরকম মনটা চনমনে করে ওঠে না, আবার হতাশাও আসবে কবে হাতে। যত কাণ্ড এই ডিএ নিয়ে, আখেরে তো এটা মাই ডিয়ার বিষয় সরকারি কর্মচারীদের জন্য। তাদের বকেয়া ডিএ দিতে হবে 3 মাসের মধ্যে, আর জানিয়ে দিল কে? কলকাতা হাইকোর্ট। কিন্তু রাজ্য তো আগেই হাত তুলে বসে, টাকা নেই। তাহলে টাকা আসবে কোথা থেকে? রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা দেওয়ার খরচ বিশাল। কোষাগার থেকে যদি 21-22 হাজার কোটি টাকা বাড়তি খরচ হয়, এর উপর বকেয়া ডিএ মেটানোর টাকা কোথায়? আদালতের নির্দেশ কি করে মানবে সরকার? রাজ্যের কোষাগারের ভাঁড়ে মা ভবানী দশা, স্বীকারও করেন খোদ মুখ্যমন্ত্রী। তাহলে টাকাটা আসবে কোত্থেকে? আমি তো ঠোঁটকাটা প্রশ্ন আমি করবই। কি দেবে রাজ্য? লক্ষ্মীর ভাণ্ডার না ডিএ? বলুন তো, সরকারি সুযোগ সুবিধের যে কর্মসূচিগুলো রাজ্য নিয়েছে তাতেই তো হাজার হাজার কোটি খরচ। এবার আদালতের কথা মতো বকেয়া ডিএ আদৌ দেওয়া যাবে? টাকা কি আকাশ থেকে পড়বে? ভাবুন, না ভাবলে চলবে। রাজ্য সরকারি কর্মচারীরা বিশেষ আশাবাদী নন। আজকের ডিএটা হচ্ছে সরকারি কর্মীদের প্রাপ্য, তো সেই ডিএ সরকার দেবে বলে আমার মনে হয় না। তার কারণ এই সরকারের কাছে সুপ্রিম কোর্টও কিছু না। অল্পেতে খুশি হবেন অর্জুন সিং কি? পাটের দামে ঊর্ধ্বসীমা উঠে যাওয়ার পরও যেভাবে তীর ছুঁড়েছেন অর্জুন সিং, তাতে এই প্রশ্নটা করতেই হচ্ছে। নিজেই বলছেন সামান্য সাফল্য। তাহলে কি সামান্য সাফল্যে খুশি হচ্ছেন না ব্যারাকপুরের সাংসদ? আসল লক্ষ্যটা কি তবে? কবে ছেড়ে কাশবেন অর্জুনবাবু? বেসুরো অর্জুন। হ্যাঁ, পাটের দামে ঊর্ধ্বসীমা উঠে যাওয়ার পরও ক্লিশে হয়ে যাওয়ার শব্দ জোড়াই ব্যবহার করতে হচ্ছে, কারণ এখনো বেফাঁস মন্তব্য করা থেকে থামছেন না বিজেপি সাংসদ। গোড়ায় চট নিয়ে চোটপাট শুরু করেছিলেন ব্যারাকপুরের সাংসদ। বৃহস্পতিবার অর্জুনের দাবি মেনেই পাটের দামের ঊর্ধ্বসীমা তুলে নেয় কেন্দ্র। অনেকেই ধরে নিয়েছিলেন এবার অর্জুন রণে ভঙ্গ দেবেন। কোথায় কি বলছেন, সাফল্য নেহাতি সামান্য। এটা দীর্ঘদিনের লড়াই ছিল, সামান্য হলেও সাকসেস হয়েছে। সংগঠনের দুর্বলতা নিয়ে এখনো সরব। সংগঠনের অবস্থা ঠিক নেই, এটা সবাই আমরা বুঝতে পারছি। এটা ঠিক করা, যদি বিজেপিকে স্ট্যান্ড করতে হয় তাহলে সংগঠন ঠিক করতে হবে। তোপতে গেছেন আমলাদের দিকেও। আমলারাকে ইমপ্লিমেন্ট এজেন্সি হয়, আমলারা বলবে, পলিটিক্যাল ডিসিশন হবে, এটা ভারতবর্ষের জন্য ভালো না। এবার তাই প্রশ্নটা আরো জোরালো হলো, অর্জুনের আসল লক্ষ্যটা কি? খাগড়াগড় নামটা আপনার শোনা জানা, 8 বছর আগে থেকে আপনি জানেন, কিন্তু এবার নতুন করে আবার জানলেন, কারণ বিস্ফোরণের সঙ্গে সঙ্গে অন্য খবরের জন্য আবার শিরোনামে খাগড়াগড়। এবার বোমা বারুদ নয়, সামনে এলো জাল নোটের কারবার। ডলার তৈরির মেশিনের খোঁজ মিলেছে খাগড়াগড়ে। ভাবতে পারছেন প্রশাসনের নাকের ডগায় কি চলছে? জাল নোটের কারবারের খবর প্রায়ই আসে। ভারতীয় মুদ্রার জাল নোট। বর্ধমানের বিতর্কিত খাগড়াগড় কয়েক কদম এগিয়ে। ডলারেরও চাষ হচ্ছিল গ্রাম বাংলার ঘরে। খাগড়াগড়ের পূর্ব মাছপাড়ার জাল নোট তৈরির কারখানার হদিশ। পুলিশের কাছে খবর আসে খাগড়াগড় ও তার আশপাশের এলাকায় জাল নোটের লেনদেন চলছে। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার ওই এলাকার একটি বাড়িতে আচমকা হানা দেয় পুলিশ। বাড়ির মধ্যে জাল নোটের কারবার। উদ্ধার হয়েছে ডলার ছাপার সরঞ্জামও। প্রশ্ন হচ্ছে, এই জাল নোটের কারবার কতদূর পর্যন্ত ছড়িয়ে? যে খাগড়াগড়ে জঙ্গিদের ঘাঁটি ছিল, সেখানে অভিযুক্তরা এমন কারবার খেতে বসলো কিভাবে? পুলিশ কি ঘুমোচ্ছিল? গোয়েন্দাদের কি চোখ কান বন্ধ থাকছে আজকাল? লালু আছেন লালুতেই। হ্যাঁ, লালু প্রসাদ যাদবের কথাই বলছি। আমাদের রাজ্যে যখন নিয়োগ দুর্নীতির অভিযোগে তোলপাড় চলছে, তদন্ত করছে সিবিআই, ঠিক একই অভিযোগে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করেছে বিহারে। অভিযোগ লালুর বিরুদ্ধে। তার স্ত্রী রাবড়ি দেবী এবং 2 মেয়ে মিসা, ভারতী এবং হেমা যাদব, তাদের বিরুদ্ধেও তদন্ত নেমেছে কেন্দ্রীয় সংস্থা। আবার লালু? আগে ছিল পশুখাদ্য কেলেঙ্কারি। প্রায় 950 কোটি টাকার দুর্নীতিতে দোষী সাব্যস্ত হয়ে কারাদণ্ড হয়। সেই মামলায় মাস কয়েক আগে জামিন পেয়েছেন। এবার নতুন অভিযোগ। 2004 থেকে 2009 পর্যন্ত রেলমন্ত্রী থাকার সময় লালু প্রসাদ ও তাঁর পরিবারের বিরুদ্ধে জমির বদলে রেলে চাকরি দেওয়ার অভিযোগ। 2021 সেপ্টেম্বরে প্রাথমিক তদন্তের পর গত 18 মে এফআইআর দায়ের করে সিবিআই। তার ভিত্তিতে দিল্লি, পাটনা, গোপালগঞ্জে 16 জায়গায় তল্লাশি। অভিযোগ, রেলে গ্রুপ ডি পদে চাকরি দেওয়ার বদলে সব মিলিয়ে 1 লক্ষ বর্গফুট জমি আত্মসাৎ করেছে লালু পরিবার। বিজেপি বিরোধীরা বলছে
সময়টা নিয়ে সন্দেহ হচ্ছে না? নীতিশ কুমার আর লালু প্রসাদের কাছাকাছি আসার ইঙ্গিত পেয়েই অনেক পুরনো ব্যাপার ঘেঁটে বের করা হচ্ছে। দুর্নীতির কথা ফালতু, সবটাই পলিটিক্স। বিজেপি বলছে লালু আর তাঁর পরিবার তো দুর্নীতির প্রতীক। খুনি নালা নামটা শুনলেই ভয় করছে না? আর সেখানেই তো হয়েছে বিশাল বিপর্যয়। জম্মু শ্রীনগর হাইওয়েতে রামবানের কাছে নতুন সুড়ঙ্গ খোঁড়ার কাজ চলছিল। গত রাতে 10:15 নাগাদ হঠাৎ ধস নামে। 11 থেকে 12 জন শ্রমিক আটকে পড়েন। এর মধ্যে ছিলেন এই বাংলার 5 শ্রমিক: যাদব রায়, গৌতম রায়, সুধীর রায়, দীপক রায়, পরিমল রায়। বাড়ি ধূপগুড়িতে। সুধীর রায়ের মৃত্যু হয়েছে বলেই জেলা প্রশাসন জানিয়ে দিয়েছে, আর বাকিদের খোঁজ চলছে এখনো। তবে তল্লাশি চালানো মোটেই সহজ নয়, কারণ বারবার ধস নামছে আর প্রশ্ন উঠছে, শ্রমিকদের কি প্রাণের দাম নেই? এত বড় নির্মাণ কাজ হচ্ছে, ন্যূনতম নিরাপত্তার কথা মাথায় না রেখেই দায় কার? এবার যতই কালো দাগ থাকুক জীবনে, যত ভয়ঙ্কর অভিযোগেরই পাহাড় থাকুক না কেন, সব ডিঙিয়ে আজ তিনি মুক্ত। 20শে মে 7 বছরের জেলবন্দি জীবনের বাইরে পা রাখলেন ইন্দ্রাণী মুখার্জি। মেয়ের খুনে অভিযুক্ত মা মার্সিডিজে চড়ে এক গাল হাসি নিয়ে সাদামাটা কিন্তু টিপটপ লুকসে জেল থেকে আউট। দেখে বুঝছেন তো, আউট অফ সাইট মানে কিন্তু আউট অফ মাইন্ড না। ইন্দ্রাণী মুখার্জি সাদা ধবধবে সালোয়ারে জেল থেকে এক্সিট মোডে। মুখে হাসি ধরছে না, ঠিক যেন সেলিব্রিটি। তার জেল মুক্তির ঝলক পেতে তখন হাজারো ফ্ল্যাশ বাল্বের ঝলকানি। পুলিশ দৌড়চ্ছে সিকিউরিটি কা সওয়াল। এই তো কিছুদিন আগে সাদা চুল, রুক্ষ চোখ মুখ সেই ইন্দ্রাণীর সঙ্গে এই ইন্দ্রাণীর মিল খুঁজে পাচ্ছেন? মেয়ের খুনে অভিযুক্ত মা চললেন বাড়ি। अभी मैं कुछ प्लान नहीं कर रही हूँ, अभी आगे जाके पहले घर तो पहुँची, फिर उसके बाद देखती हूँ। ভাবার সত্যি অনেক কিছু আছে। কি করে কেউ ভুলবে 2015-র কথা? ওই বছরই প্রথম সামনে আসে শিনা বরা হত্যা, পরতে পরতে রহস্য। 2015-এ গ্রেফতারির পর থেকে ঠিকানা ছিল মুম্বাইয়ের বাইকুল্লা জেল। বারবার জামিনের আবেদন, বারবার আদালতে ধাক্কা। তবে এবার অবশেষে মুক্তি। I've forgiven all the people who have hurt me, that's all. এর মধ্যেই গত বছর ডিসেম্বরে সিবিআইকে চিঠি লিখেছিলেন তিনি। তাতে মেয়ে শিনা বেঁচে কাশ্মীরে বহাল তবিয়তে সে রয়েছে বলে বিস্ফোরক দাবি করেন ইন্দ্রাণী। জেলে বসেই তিনি এই খবর পেয়েছেন বলে চিঠিতে লেখেন। এবার তো তিনি বাইরে, কিছু বলবেন? Next interview. হাসতে হাসতেই আরও কোনো বোমা ফাটানো কি তাহলে এখনো বাকি? জেল থেকে বেরোলেন ঠিকই, তবে মামলা থেকে কিন্তু এখনই বেরোতে পারছেন না। আদালত বলে দিয়েছে শিনা বরা হত্যা মামলা চলবে। মাত্র 50% সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়েছে এখনো। আইনি প্রক্রিয়ার অনেক বাকি। মামলায় আর এক অভিযুক্ত ইন্দ্রাণীর স্বামী পিটার মুখোপাধ্যায়। গত বছরই পিটারকে জামিন দিয়েছে আদালত। এবার ইন্দ্রাণীও জামিনে মুক্ত। কিন্তু ঠোঁট কাটা আমি প্রশ্ন তো করবই, হাই প্রোফাইল এই খুনের মামলা আর কতদিন চলবে? বিচারের বাণী নিভৃতে কান্না। ঠেকানোর কি কোনো পথ নেই? অভিযুক্তরা হাসতে হাসতে বেরিয়ে যাবে এইভাবে? যে কোনো সাফল্যের পিছনেই থাকে না জানা অনেক কাহিনী। ঠোঁট কাটা তো আমি সেই গল্প তাই আপনাদের শোনাতে চাই। শোনাবো নিখাত জারিনের গল্প। নতুন বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন 25 বছরের নিখাত। 52 কেজি বিভাগে থাইল্যান্ডের জেটপং জুটামাসকে 5-0 ব্যবধানে হারিয়ে সোনা জিতলেন তেলেঙ্গানার নিখাত জারিন। এমসি মেরিকম, সরিতা দেবী, জেনি আরএল, লেখা কেসির পর বিশ্ব চ্যাম্পিয়ন। মেরিকমের বিভাগেই লড়েন, তাই কিংবদন্তির ছায়ায় ঢাকা পড়েছিলেন দীর্ঘ সময়। 2019 বিশ্ব চ্যাম্পিয়নশিপ আর টোকিও অলিম্পিকে তার বদলে মেরিকমকে পাঠানোয় জারিন চিঠি লেখেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে। মেরিকম সেদিন বলেছিলেন, কে নিখাত? নিখাত নিজামাবাদের প্রাক্তন ক্রিকেটার এবং ফুটবলার মোহাম্মদ জামিলের সেজো মেয়ে। দুই খুড়তুতো দাদাকে দেখে বক্সিংকে বেছে নিতে চাইতেই আপত্তি ওঠে। মুসলমান ঘরের মেয়ে শর্টস স্পোর্টস শার্ট পরে খেলবে? বুক দিয়ে মেয়েকে আগলে রাখেন বাবা জামিল আর মা পারভিন সুলতানা। 14 বছর বয়সে নিখাত বিশ্ব যুব বক্সিং চ্যাম্পিয়ন হন। মেয়ের সুবিধার জন্য সৌদিতে সেলস অ্যাসিস্ট্যান্টের 15 বছরের চাকরি ছেড়ে ফিরে আসেন জারিন। 2017 সালে চোট পেয়ে বছরখানেক ছিলেন রিংয়ের বাইরে। রিংয়ে ফিরেই সাফল্যের রাস্তা বেয়ে এখন বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত জারিন। নিখাতের গল্প একটি মধ্যবিত্ত মুসলিম পরিবারের মেয়ের জীবন জয়ের গল্প। এবার সরাসরি নিজাম প্যালেসের ছবি আপনাদের সামনে আনবো। আজ সিবিআই জেরা শেষে বেরিয়ে আসছেন পরেশ অধিকারী, যাকে টানা 2 দিন জেরা করলো সিবিআই। সেই ছবি এক্সক্লুসিভ
TV9 বাংলায়। পরেশ অধিকারীকে আজ প্রায় 9 ঘন্টার কাছাকাছি সময় জেরা করে সিবিআই। জেরা শেষে ম্যারাথন জেরা শেষে বেরিয়ে আসছেন পরেশ অধিকারী। মূলত তার মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি কিভাবে হলো মেধা তালিকায় নাম থাকা না সত্ত্বেও, এই প্রশ্নেই বিদ্ধ হতে হয় বলেই জানা গিয়েছে। এছাড়াও তিনি কোর্ট অর্ডার ভায়োলেট করেছেন, তিনি আদালত অবমাননা করেছেন, সেই অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। তদন্তে অসহযোগিতা, যেহেতু তিনি প্রথম দিন হাজিরা দিতে এসেও দিতে যাননি, তাই এফআইআর করে সিবিআই। সব মিলিয়ে সিবিআই এর চোখা প্রশ্নের মুখে পড়তে হয় পরেশ অধিকারীকে। জিজ্ঞাসাবাদ চলে টানা প্রায় 9 ঘন্টা। অবশেষে বেরোচ্ছেন পরেশ অধিকারী। এই নিয়ে 2 দিন জেরা করলো সিবিআই। আমি শুরু করেছিলাম আজকে ছোটকাটা পরেশ অধিকারীর জেরা চলছে, জিজ্ঞাসাবাদ চলছে, এই তথ্য আপনাদের সামনে দিয়ে, এবং ঠোটকাটা শেষ করলাম। পরেশ অধিকারী ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে এলেন সেই তথ্য এবং ছবি দিয়ে। এরকম প্রত্যেক দিন ঠোটকাটার প্রশ্ন আপনাদের সামনে থাকবে। আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন TV9 বাংলা।